Only one sentence, that is sentence of death. শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত অন্তর্বর্তী সরকার। যত ঝড় আসুক না কেন আমরা তা মোকাবেলা করব বললেন সিইসি। বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম ইকবাল। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 24 জুলাই আগস্টের সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হলো আজ। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়ার শেষে দুপুর 2টা 50 মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়স প্রসেজে দ্য সোল অব জুট নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা। জুলাই গণহত্যার দায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের খবর প্রকাশ হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উল্লাস প্রকাশ করেন সাধারণ জনতা। এ সময় এ মুহূর্তে খবর এলো শেখ হাসিনার ফাঁসি হলো, দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে স্লোগান দিতে থাকেন জনতা। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন। এই নির্বাচন গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ। ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন নির্বাচন কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন সিইসি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। যত ঝঞ্ঝা, যত সাইক্লোন, যত ঝড় আসুক না কেন আমরা তা মোকাবেলা করব। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার নেব। বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে সব মতের মানুষ তাদের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও ইনক্লুসিভ। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সোমবার সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্র। এমন একটি দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি প্রতিষ্ঠান বা শক্তির হাতে ব্যবস্থাপনাগতভাবে স্থানান্তর করার যে কোনো উদ্যোগ রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে স্পষ্ট হুমকি এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। দর্শক, এবারে আন্তর্জাতিক। গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ মোতায়েনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দেবে না বলে আশাবাদী জাতিসংঘের জ্যেষ্ঠ কূটনীতিকরা। রোববার দ্য ডন অনলাইন জানায়, খসড়া প্রস্তাবটি আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটের জন্য উঠতে পারে। এটি কার্যকর হবে যদি কমপক্ষে 9টি ভোট পায় এবং 5টি স্থায়ী সদস্য
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্সের যে কোনো একটির ভেটো এড়ায়। একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, চীন এ প্রস্তাবে ভেটো দেবে না, তবে রাশিয়ার অবস্থান অনিশ্চিত। আর একজন বলেন, চীন ও রাশিয়া উভয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে, কিন্তু তারা তাদের ভেটো ব্যবহার করবে না। দর্শক, এবারে খেলার খবর। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন না। আগামী 23 নভেম্বর অনুষ্ঠিতব্য নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে ইতিমধ্যে বোর্ডকে জানিয়েছেন তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তামিম বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, হ্যাঁ, আমি বিপিএল এ থাকছি না। শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছেন তার নামটা খেলার ড্রাফট থেকে তুলে নিতে। রোববার রাতে মিলানের মাঠে ইতালির জালে গোল উৎসব করে দীর্ঘ 28 বছরের অপেক্ষার অবসান ঘটালো নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ভর করে আর্জেন্টিনার 4-1 গোলে বিধ্বস্ত করেছে নরওয়েজিয়ানরা। এই ঐতিহাসিক জয় 2026 ফিফা বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা। অন্যদিকে এই হারে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। 2006 সালের চ্যাম্পিয়নদের এখন 2018 ও 2022 আসরের মতো আবারও প্লে অফের অগ্নি পরীক্ষায় নামতে হবে। দর্শক, এবারে বিনোদন। সম্প্রতি মাদক পাচার তদন্তে কয়েকজন বলিউড তারকার পাশাপাশি সেই তালিকায় উঠে এসেছে নোরা ফাতেহির নাম। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলের শিকার হচ্ছেন তিনি। এই অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি লিখেছেন, আমি পার্টিতে যাই না, আমি বিরতিহীন কাজ করি। যদি ছুটি নেই তাহলে দুবাইয়ের নিজের বাড়িতে বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। দাউদ ইব্রাহিমের মাদক পার্টির সাথে তার নাম জড়িত থাকার অভিযোগ নাখোশ করে দিয়েছেন নোরা। তার দাবি, একটি গোষ্ঠী তার বদনাম ছড়ানোর জন্য মিথ্যে খবর ছড়াচ্ছে, কিন্তু তাদের সে চেষ্টা প্রতিহত করতে চান তিনি। দর্শক, আজ এ পর্যন্ত। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।